আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের কেমিস্ট্রি চ্যাপ্টার 5 রাসায়নিক বন্ধনের লেকচার 4 করব এবং আজকে হচ্ছে আমাদের বেসিক তো আমরা কমপ্লিট করে ফেলছিলাম। তো আজকে হচ্ছে আমাদের সিকিউ সলভিং প্রথম লেকচার, ঠিক আছে? তো আসো আমরা স্টার্ট করি। শুরু করি হচ্ছে আমরা সৃজনশীল সলভ করা। আমরা বেসিক সব কিছু জানি, তো এড মিনস এখন আমি সিকিউগুলো ধুমাইয়া সলভ করে দিব তোমাদেরকে। তো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর কোয়েশ্চেন। তো কি বসে দেখো, বসে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন চিত্র সহ ব্যাখ্যা করো। এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন চিত্র সহ ব্যাখ্যা করো। কারণ এ মৌল কি দেখো, এখানে এ বি সি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, মানে এগুলা কোনো রিয়েল মৌলের প্রতীক না, জাস্ট প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এ মৌল দেখো, এর শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে NS2NP5। এটা কি, এটা ওর শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস। তার পর্যায়ে কত পর্যায়ে আছে? দুইটা। মানে তার পর্যায়ে দুইটা মানে কি দেখো, আমরা জানি একটা মৌলের সর্বশেষ শক্তি স্তর সংখ্যাটাই আসলে তার পর্যায় নাম্বার। পর্যায় নাম্বার 2 মানে তার সর্বশেষ শক্তি স্তরই হচ্ছে 2, ঠিক আছে? তাহলে এ মৌলটার ভালো করে চিন্তা করো, এ মৌলটার সর্বশেষ শক্তি স্তরই আছে 2 এবং এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি NS2NP5। তার সর্বশেষ শক্তি স্তর কত? 2। কেমনে বুঝলাম? পর্যায় থেকে। তাহলে 2 মানে কি, সর্বশেষ শক্তি স্তর 2 মানে কি, এই যে শেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এইটা, দ্যাট মিন্স n এর মান 2। তাহলে এখানে পাবো 2s2 2p5। তো 2s2 2p5 এর আগে কি থাকে? শুধু 1s2 থাকে, আমরা যতটুকু জানি। তাহলে এ মৌলটা আসলে কি, তুমি চিন্তা করে দেখো এটা কি। এ মৌলটা কি, এখানে ইলেকট্রন আছে 7টা আর 2টা 9টা। তাহলে এ মৌলটা আসলে হচ্ছে ফ্লুরিন। এ মৌলটা কি, এ মৌলটা হচ্ছে ফ্লুরিন। এ মৌলটা কি, ফ্লুরিন। ব্যাপারটা বুঝছো? তুমি এটা সুন্দর মতো লিখো, যে এটা ডেসক্রাইবলি লিখো যে এ মৌলটা যে ফ্লুরিন, কিভাবে ফ্লুরিন হয়েছে লিখো, ঠিক আছে? সো এটা গেল। প্রথমে তুমি হচ্ছে এটাকে আসলে যদি তুমি ডেসক্রাইবলি সুন্দর মতো লিখতে চাও, এইভাবে লিখবা যে এ মৌলটা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস কি দেওয়া আছে, বা এগুলো আসলে বুঝে এখান থেকে ডিরেক্ট লিখে ফেললে হয়ে যায় যে এ মৌল এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2NP5। পরের লাইনে তুমি লিখতে পারবো হচ্ছে এ মৌলের ইলেকট্রন বিন্যাস, এই যে এটা হবে 2s2 2p5, ব্র্যাকেটে দিবা পর্যায় যেহেতু 2, পর্যায় 2 বা সর্বশেষ শক্তি স্তরের সংখ্যাই 2 আর কি, যাই হোক। তো এইভাবেও দিতে পারো, অথবা ডিরেক্ট, আমার কাছে মনে হয় ডিরেক্ট এ মৌল লিখবে এখানে, ঠিক আছে? এবং এটা ডিরেক্ট ইলেকট্রন বিন্যাস, এই যে NS2NP5 যেটা দেওয়া আছে এটাকে 2s2 2p5 ডিরেক্ট দিয়ে দিবা, ঠিক আছে? বিকজ আমরা ডিরেক্ট পর্যায়ে যে 2 নম্বর পর্যায়ে এটা বসাই দিলাম আমাকে সর্বশেষ শক্তি স্তর। তো এর আগে আমরা জানি 1s2 আছে, অথবা তুমি এই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা দেখেই তুমি বুঝতে ফেলতে পারবে আসলে এটা কিসের ইলেকট্রন বিন্যাস, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরের 2s2 2p5 থাকে। একমাত্র ফ্লুরিনের। কার থাকে? ফ্লুরিনের। তো এমনিতে এটা সবগুলো ইলেকট্রন যোগ করলেও 9 পাইতেছে, দ্যাট মিন্স এ মৌলটি হচ্ছে, এ মৌলটি কি ভাইয়া, এ মৌলটি হচ্ছে ফ্লুরিন। এ মৌলটি কি, এ মৌলটি হচ্ছে ফ্লুরিন, ঠিক আছে? তো সেমভাবে আমাদের দরকার এ এর সাথে সি। সি মৌল কি, সি হচ্ছে এই যে সি এর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা NS1, এর পর্যায়ে 4। এতে সি এর সর্বশেষ শক্তি স্তরে দেখো, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS1। এন এর মান যদি 4 বসা তাহলে এটা আসতেছে 4s1। তো এটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস যদি 4s1 হয়, ভালো করে বুঝো, তাহলে এইটা 4s1 সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। তাহলে সর্বশেষ শক্তি স্তরে যদি 4s1 হয় তাহলে এর আগেরটা কি আছে, ভালো করে চিন্তা করে দেখো। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস অনলি 4s1 আর পর্যায়ে আছে 4টা। তো এর আগেরটা হবে 3p6, 3pটা শেষ করেই তো সে 4s এ যায়। এর আগেরটা হবে তোমার 3s2, এর আগেরটা হবে 2p6, এর আগেরটা হবে 2s2, এর আগেরটা হবে 1s2। এভাবে তো, তাহলে টোটাল যোগ করে কত দেখো, একটা বা এখানে ইলেকট্রন আছে কয়টা দেখো, 2টা 2টা 4টা 6টা 10টা 12টা 18টা 19টা। 19টা মানে কি, পটাশিয়াম। তো এইভাবে বোঝার আসলে দরকার নেই, এইভাবে বুঝলে আসলে হবে না। তো এইটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 4s1। তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস 4s1 কোনটার আছে বলো? পর্যায়ে হচ্ছে 4র্থ। তাইলে এটা হবে আমাদের সর্বশেষ শক্তি স্তরে 4s1 ইলেকট্রন বিন্যাস হচ্ছে পটাশিয়ামের। তাহলে এটা কি, এটা হচ্ছে পটাশিয়াম। ব্যাপারটা বুঝছো? পটাশিয়াম। তাহলে এ এবং সি মৌল দ্বারা দেখো আমাদের কি বলছিল,
আমাদের বলছে এ এবং সি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন চিত্র সহ। তাইলে এ এবং সি মৌল কি কি পাইলাম দেখো, এ মৌলটা হচ্ছে আমাদের ফ্লুরিন, ঠিক আছে, সি মৌলটা হচ্ছে আমাদের পটাশিয়াম। তো পটাশিয়াম হচ্ছে ধাতু, ফ্লুরিন অধাতু, তোমরা ভালো করে জানো। পটাশিয়াম হচ্ছে চতুর্থ পর্যায়ের 1 নাম্বার গ্রুপে আছে, আর ফ্লুরিন তুমি হচ্ছে এটার পর্যায়ে এখান থেকে দেখতে পারবা। দেখো এটার পর্যায়ে কত, পর্যায়ে 2, আর গ্রুপ কত, এসআরপি আছে, যেহেতু এসআরপি টোটাল যোগ করে আরও 10 যোগ করবা, দিলে কত আসে 17। 17 মানে কি, এটা হচ্ছে অধাতু হ্যালোজেন গ্রুপের মৌল। আচ্ছা যাই হোক, তো এ আর সি দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন, তাইলে ফ্লুরিন আর পটাশিয়াম, তাহলে পটাশিয়াম আর ফ্লুরিন মিলে আমরা জানি পটাশিয়াম ফ্লুরাইড যৌগ গঠন করে। এই পটাশিয়াম ধাতু, এই ফ্লুরিন হচ্ছে অধাতু, তাহলে ধাতু আর অধাতু যোগ করে, দেখো ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন করে এই যৌগটা হয় আয়নিক যৌগ, ঠিক আছে। ধাতু আর অধাতু যে যৌগ গঠন করে এই যৌগটা হয় আয়নিক যৌগ, বা এখানে যে বন্ধনটা গঠন হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। সেটা কি আয়নিক বন্ধন। তাইলে এই যে পটাশিয়াম ফ্লুরাইড তারা অবশ্যই কিভাবে যৌগ গঠন করছে, আয়নিক বন্ধনের মাধ্যমে। কিভাবে, আয়নিক বন্ধনের মাধ্যমে। এইবার তুমি এটা বিশ্লেষণ করে দেখাবা আয়নিক বন্ধনটা কিভাবে হয়েছে। তুমি চিন্তা করো, পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করো। পটাশিয়ামের শক্তি স্তর আছে 4টা, এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এবং এটা হচ্ছে চতুর্থ শক্তি স্তর। ওকে, তো এর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, বুঝো। পরবর্তী শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, দ্বিতীয় শক্তি স্তরে পটাশিয়াম সবাই জানি আমরা। তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, আরও 8টা, 18টা, এবং 19 নম্বর ইলেকট্রনটা ওর চতুর্থ শক্তি স্তরে আছে, ঠিক আছে। এই যে 4s1, 4 নম্বর শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। অন্যদিকে ফ্লুরিনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এই যে এইটা, ফ্লুরিনের 2টা শক্তি স্তর, দেখো 1টা 2টা, ঠিক আছে। ওর প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, দেখো ফ্লুরিন হচ্ছে টোটাল 9টা, তাহলে প্রথম শক্তি স্তরে 2টা যদি দিয়ে দেই তাহলে দ্বিতীয় শক্তি স্তরে বাকি থাকে 7টা। তো 6টা এইভাবে দিলাম, একটাকে সিঙ্গেল রাখলাম, ঠিক আছে। মানে ইলেকট্রন যত পারে জুড়ায় জুড়ায় বসে, এবং জুড়ায় জুড়ায় বসার পর যেটা অবশিষ্ট থাকে ওইটা সিঙ্গেলভাবে বসে। যাই হোক, তো এইবারে দেখো তাদের যৌগ গঠনের মূল উদ্দেশ্য কি, তারা হচ্ছে স্থিতিশীল হবে বা নিষ্ক্রিয় মূল্যের কাঠামো অর্জন করবে। তো এইখানে এই পটাশিয়াম কি করবে, পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে যে একটা ইলেকট্রন আছে এটা যদি সে ত্যাগ করে ফেলে, তাইলে এর পরবর্তীতে যে শক্তি স্তরটা থাকবে ওইটাতে দেখো 8টা ইলেকট্রন আছে, মানে স্থিতিশীল। তো সে কি করবে, তার বাইরের শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, সে ওই একটা ইলেকট্রনটাকে ত্যাগ করবে। যে একটা ইলেকট্রনটা আছে না, এই একটা ইলেকট্রন দান করে ফেলবে। কাকে দান করবে, এই যে ফ্লুরিনকে দান করে ফেলবে। এইভাবে দেখাবো যে ফ্লুরিনকে দান করে ফেলবে। তো ফ্লুরিনকে দান করে ফেলবে, ব্যাপারটা বুঝতেছো। মানে পটাশিয়াম, এই যে এখানে কাহিনী কি করছে, পটাশিয়াম তার একটা ইলেকট্রন দান করে ফেলছে, দান করে সে পটাশিয়াম প্লাস হয়ে গেছে। অন্যদিকে ফ্লুরিন ওই যে ইলেকট্রনটা ওইটা গ্রহণ করছে, দেখো সে দান করছে মানে তা থেকে ত্যাগ করে ফেলছে। আর ফ্লুরিন কি করতেছে, ওই ইলেকট্রনটা গ্রহণ করছে, এই যে গ্রহণ করছে মানে প্লাস করছে, তার কাছে নিছে, গ্রহণ করে সে হচ্ছে ফ্লুরিন মাইনাস হয়ে গেছে। পরে এখানে টোটাল যৌগটা দেখাইতে পারো, পটাশিয়াম আর ফ্লুরিন যোগ হয়ে আমাদের পটাশিয়াম ফ্লুরাইড হয়েছে। তো এরপরে ফাইনাল চিত্রটা তোমরা দেখাবা যে যৌগ গঠনের পরে আসলে কি হবে। যৌগ গঠনের পরে এই যে পটাশিয়াম যেটা আছে, ভালো করে বুঝো, এই পটাশিয়াম যেটা আছে এটাকে আমি এখানে আনলাম। তো এইবার এইটা তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ত্যাগ করে ফেলছিল, দেখো এই ইলেকট্রনটা সে ত্যাগ করে ফেলছিল, তার মানে সেই শক্তি স্তরটা রিমুভ হয়ে যাবে। তাইলে তার এখন অবস্থা কি হবে, একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে গেছে পটাশিয়াম প্লাস। ব্যাপারটা বুঝতেছো। অন্যদিকে এই যে ফ্লুরিন যেটা, এই ফ্লুরিন কি করছে, দেখো ফ্লুরিন কি করছে, ফ্লুরিন পটাশিয়াম যে ইলেকট্রনটা ফ্লুরিনকে দান করছিল ওই ইলেকট্রনটা গ্রহণ করছে। তো গ্রহণ করলে কি হবে, একটা এক্সট্রা ইলেকট্রন তার কাছে চলে আসছে। ইলেকট্রন গ্রহণ করলে তাদের নেগেটিভ আয়ন, চার্জটা নেগেটিভ আয়ন হয়, নেগেটিভ আয়ন বাড়ে, তো সেটা হবে ফ্লুরিন মাইনাস। শেষ। এটাই হচ্ছে বন্ধন গঠনের পর চিত্র। এটা কি বন্ধন গঠনের পর বা ইলেকট্রন আদান প্রদানের পর চিত্র। ইলেকট্রন
ব্যাপারটা বুঝতে পারছো? তাইলে পটাশিয়াম আর ফ্লোরিন বা এ এবং সি মূল দ্বারা গঠিত যৌগের বন্ধন চিত্র অপেক্ষা করতে বসে। তো এটা বর্ণনা কেমনে দিবা যে এ হচ্ছে আমাদের ফ্লোরিন, সি হচ্ছে পটাশিয়াম। তাইলে এখানে পটাশিয়াম হচ্ছে ধাতু, ফ্লোরিন হচ্ছে অধাতু। তাইলে আমরা জানি ধাতু আর অধাতু মিলে আয়নিক বন্ধন সৃষ্টি করে বা ধাতু আর অধাতু মিলে আয়নিক যৌগ গঠন করে। তো এইবার আয়নিক যৌগ গঠন বা আয়নিক বন্ধনের সংজ্ঞাটা দিবে যে আয়নিক বন্ধন কিভাবে গঠন করে। ধাতু ইলেকট্রন ত্যাগ করে ওই ইলেকট্রনটা অধাতু গ্রহণ করে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে তারা পরস্পর যুক্ত হয়ে আয়নিক বন্ধনটা গঠন করে। এরপরে এখানে কাহিনী কি হয়েছে এটা বলবা যে পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটা এবং ফ্লুরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টা। তাহলে পটাশিয়াম কি করবে, তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা ফ্লুরিনকে দান করে দিবে এবং ফ্লুরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলবে। তো ওই যে এটা দেখাবা যে পটাশিয়াম যে একটা ইলেকট্রন দান করবে, দান করে সে পটাশিয়াম প্লাস কে প্লাস আয়নে পরিণত হবে এবং ফ্লুরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফ্লুরিন মাইনাস আয়নে পরিণত হবে। তো এটা হচ্ছে ফুল বিক্রিয়া। এরপরে বন্ধন গঠনের পরে বা ইলেকট্রন আদান প্রদানের পর তাদের ডায়াগ্রামটা হবে এরকম যে পটাশিয়ামটা ইলেকট্রন দান করে ফেলছে, পজিটিভ আয়ন পেয়ে গেছে, আর ফ্লুরিন ওই ইলেকট্রনটা গ্রহণ করে ফেলছে, নেগেটিভ আয়ন পেয়ে গেছে। এটাই আসলে এটার আনসার। ব্যাপারটা বুঝছো? বলো। পটাশিয়াম ফ্লুরাইডের যৌগ গঠনটা কি বুঝছি আমরা? ওকে। এরপরে দেখো বলছে বি ও সি একই গ্রুপের মূল্য যথাযথ সমীকরণ সহ ব্যাখ্যা করো। বি আর সি একই গ্রুপের মূল্য কেমনে বুঝবো? বি এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস NS1 দ্বিতীয় পর্যায়ে আছে। তাহলে বিটা আসলে কি দেখো, বি এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে NS1, তাহলে 2S1 যেহেতু তার পর্যায়ে 2 মানে কি দেখো পর্যায়ে যেটা এটাই আসলে তার সর্বশেষ শক্তি স্তর। দেখো পর্যায়ে যেটা এটাই তার সর্বশেষ শক্তি স্তর। এটা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন সেটা বলে দিয়েছে। তার মানে এখানে সর্বশেষ শক্তি স্তর যদি n হয় আর পর্যায়ে যদি 2 হয় তাহলে এই দুইটাই আসলে n। ব্যাপারটা বুঝছো? সর্বশেষ শক্তি স্তর নাম্বারটাই তার পর্যায়, তাহলে এই nটাই 2। ঠিক আছে? তাইলে এটার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 2S1। 2S1 কোনটার থাকে? লিথিয়ামের থাকে। ঠিক আছে, মানে এটা দ্বিতীয় পর্যায়ের 1 নাম্বার গ্রুপের মূল্য, দ্বিতীয় পর্যায়ে 1 নাম্বার গ্রুপের মূল্য কোনটা? লিথিয়াম। এইভাবে আনসার দিতে পারো। অথবা এই যে এটা 2S1 যদি হয় তাহলে এর আগেরটা হবে অবশ্যই 1S2। তাহলে এটা এবার তুমি হিসাব করে দেখো এটা আসলে কার ইলেকট্রন বিন্যাস। এটা আমরা যেটা দেখতেছি তিনটা যৌগ যে তিনটা ইলেকট্রন যেহেতু এটা আসলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা পাইলাম এখানে বি যৌগটা আসলে কি? লিথিয়াম। এবং সি যৌগটা আগে থেকে পাইলাম হচ্ছে পটাশিয়াম। এবার তুমি দেখাইতে পারো লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস কি ভাইয়া? 1s2 2s1। তো এইটার পর্যায়ে আসতেছে দেখো ভাইয়া, দেখো পর্যায়ে আসতেছে 2, গ্রুপ আসতেছে 1। ঠিক আছে, শর্ত মতে তোমাকে এটা দেখাইতে বসে বি ও সি একই গ্রুপের মূল্য, এটা সমীকরণ সহ ব্যাখ্যা করতে বসে। তো এরপরে দেখো তুমি সেমভাবে পটাশিয়ামেরটা করবা। পটাশিয়াম কত? 19। এটা ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এটা হচ্ছে পটাশিয়াম। তাহলে এটার সর্বশেষ শক্তি স্তর তাই পর্যায় নাম্বার, তাহলে পর্যায় হচ্ছে 4। আর গ্রুপ কত? সর্বশেষ শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে, তাহলে s অরবিটালের ইলেকট্রন হচ্ছে গ্রুপ। তাইলে দেখো ভালো করে বুঝি, আমি লাল দাগ দিই। এটারও গ্রুপ 1 পাইছি, এটারও গ্রুপ 1 পাইছি। এবার এরা যে আসলে 1 নাম্বার গ্রুপেরই মৌল, এটা আমরা কেমনে বুঝবো? বা একই গ্রুপের যে মৌল এটা আমরা কেমনে বুঝবো? কারণ আমরা জানি একই গ্রুপের মৌলগুলা সেম বিক্রিয়া প্রদর্শন করে, একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে, একই গ্রুপের মৌল কি করে? একই রকম বিক্রিয়া প্রদর্শন করে। কেমনে বুঝলাম একই রকম বিক্রিয়া প্রদর্শন করে? দেখো ফার্স্টে আমরা দেখি হচ্ছে এরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে। হ্যালোজেন গ্রুপের মৌলের সাথে বিক্রিয়া, হ্যালোজেনের সাথে বিক্রিয়া কিভাবে করে দেখাই। মনে করো একটা হ্যালোজেন গ্রুপের মৌল মনে করলাম ক্লোরিন, এই লিথিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। সেইমভাবে এই পটাশিয়ামটা, ঠিক আছে ভালো করে বুঝো, এই পটাশিয়ামটা এই ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এরা দেখো সেম স্টাইলে বিক্রিয়াটা করছে না? সেম স্টাইলে করছে। ব্যাপারটা বুঝতেছো? এরা হচ্ছে ধাতু। তো এরপরে পানির সাথে বিক্রিয়া, এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। দেখো পানির সাথে বিক্রিয়া, এই যে লিথিয়াম এটা যদি পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করবে? ক্ষার উৎপন্ন করবে
এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সো লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে ফার্স্টে লিথিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে। দেখো লিথিয়াম হাইড্রোক্সাইড এবং এখানে হাইড্রোজেন গ্যাস H2 উৎপন্ন করবে। ব্যাপারটা বুঝছো? তখন এখানে হাইড্রোজেন 3টা হয়ে যাবে। সো এটা সমতা রক্ষার জন্য আমরা এখানে 2 দিব, এখানে 2 দিলে হাইড্রোজেন 4টা হয়ে যাবে, অক্সিজেন 2টা হয়ে যাবে। তো এখানে অক্সিজেন একটা আবার হাইড্রোজেন 2টা। সো এখানে যদি 2 দেই তাহলে দেখো কি হবে, হাইড্রোজেন 4টা অক্সিজেন 2টা হয়ে গেছে। তো এখানে অক্সিজেন 2টা আর হাইড্রোজেন টোটাল হিসাব করে এখানে 2টা, এখানে 2টা, 4টা। লিথিয়াম এখানে 2টা, সো এখানে সমতার জন্য 2 দিতে হবে। সো এই যে স্টাইলটা দেখো, 2টা লিথিয়াম 2 অনুপানুর সাথে বিক্রিয়া করে 2 মোল লিথিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তো সেমভাবে পটাশিয়ামটাও সেমভাবে বিক্রিয়াটা দিবে। দেখো সেমভাবে বিক্রিয়াটা দিবে, 2টা পটাশিয়াম 2 মোল পানির সাথে বিক্রিয়া করতেছে। সো পটাশিয়াম এখান থেকে কী করবে, হাইড্রোক্সাইড নিবে এবং 2 মোল থাকবে, তারপর এখান থেকে হাইড্রোজেন গ্যাসটা এখানে থাকবে। ওটা বুঝছো যে পানির সাথে বিক্রিয়া। তোমার মেইন যে জিনিসটা, এরা যে একই টাইপের বিক্রিয়া দেখাইছে, এটাই তোমার দেখানোর উদ্দেশ্য। এরা সেম একই রকম ধর্ম প্রদর্শন করছে। সো এরা একই গ্রুপের মূল, কারণ একই রকম ধর্ম প্রদর্শন করে। বলো বুঝা গেছে? বলো বুঝছো? আই থিঙ্ক বুঝছো, না বুঝার কিছু নাই। ঠিক আছে ভাইয়া, একদম ডিটেলসে পড়াইতেছি, বুঝছো? সিকিউতে আইসার ডিটেলস দেখাইতেছি, বেসিকে তো দেখাইতেছি, সিকিউতে আইসা দেখাইতেছি। এবার দেখো এটা কুমিল্লা বোর্ড 24 বলছে D2 এর বন্ধন গঠন। দেখো D2 কি, ডি এটা দ্বিতীয় পর্যায়ের 16 নাম্বার গ্রুপে আছে। সো দ্বিতীয় পর্যায়ের 16 নাম্বার গ্রুপে কোনটা দেখে, এটা দেখো পর্যায় সারণী তোমার একটা মুখস্থ থাকতে হবে, যাতে সরাসরি দেখেই বুঝে যাও। তুমি ইলেকট্রন বিন্যাস করেও বের করে যাবে। দেখো দ্বিতীয় পর্যায়ের প্রথম মূল হচ্ছে লিথিয়াম, 1 নাম্বার গ্রুপ, পরে লিথিয়াম হচ্ছে, পরে বেরিলিয়াম হচ্ছে 2 নাম্বার গ্রুপে। এরপরে মাঝের 10টা ফাঁকা ডিরেক্ট বুরনে যায়, বুরন 13, বুরন পরে হচ্ছে কার্বন 14, কার্বনের পরে কি আছে, নাইট্রোজেন 15, অক্সিজেন 16। তাইলে দ্বিতীয় পর্যায়ের 16 নাম্বার গ্রুপে কে আছে, অক্সিজেন আছে। তো এইভাবে দেখলেই তোমার পর্যায় সারণীটা চোখের সামনে বাসতে হবে। এই যে এখানে আছে, দেখো পর্যায় সারণী আমার চোখের সামনে না বাসলে আমার কাছে আছে, দেখো এটা দেখে আমরা বুঝে ফেলি। 2 নাম্বার পর্যায়ের এই যে 16 নাম্বার গ্রুপে অক্সিজেন আছে, এটা হচ্ছে অন্য ইয়েতে লেখা আর কি। তো ঝামেলা নাই, এটা তুমি ইলেকট্রন বিন্যাস করেও বের করে দেখতে পারো, চেক করতে পারো যে অক্সিজেন 8 ইলেকট্রন বিন্যাস করলে পাবো 1s2 2s2 2p4, এই যে 8টা ইলেকট্রন। তো এর সর্বশেষ শক্তি স্তর দেখো 2, তাহলে 2 যেহেতু সর্বশেষ শক্তি স্তর, পর্যায় হবে আমাদের 2। আর গ্রুপ কি হবে, গ্রুপ হবে সর্বশেষ শক্তি স্তরে s আর p অরবিটাল আছে, তাহলে s আর p এ যতটা ইলেকট্রন আছে এর সাথে আরো 10 যোগ করলে যা পাবা এটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। তাহলে গ্রুপ কত আসতেছে, 16 আসতেছে। তাহলে দ্বিতীয় পর্যায়ে 16 নাম্বার গ্রুপের ডি যেহেতু, তাহলে এখানে ডি হইতেছে কি বলো, এখানে ডি হচ্ছে অক্সিজেন। ডি কি ভাই, ডি হচ্ছে অক্সিজেন। সো ডি যে আসলে অক্সিজেন, এটা কেন অক্সিজেন, এটা তুমি হচ্ছে এখান থেকে এই জিনিসটা দেখাই দিবা যে এইভাবে অক্সিজেনের গ্রুপার পর্যায়ে বের করে দেখাইবা যে এই যে অক্সিজেন, এটার গ্রুপার পর্যায়ে বের করে দেখতেছি, পর্যায়ে 2 গ্রুপ 16, আর এখানেও ডিটা 2 নাম্বার পর্যায়ে 16 নাম্বার গ্রুপে আছে। দ্যাট মিনস ডিটা অক্সিজেন, কজ অক্সিজেনেরই হচ্ছে পর্যায়ে 16 আর গ্রুপ, পর্যায়ে 2 আর গ্রুপ 16। ঠিক আছে, এবার বলছে D2 এর বন্ধন গঠন। D2 মানে কি, দেখো ডি তো অক্সিজেন পাইলাম, তাই D2 মানে কি, O2। তো এবার D2 মানে কি বলো, D2 মানে হচ্ছে O2, অক্সিজেন। তাহলে এই অক্সিজেনটা কেমনে বন্ধন গঠন করে, অক্সিজেন আর অক্সিজেন মিলেই তো অক্সিজেন গঠন করছে। এই অক্সিজেনটা হচ্ছে অধাতু, এই অক্সিজেনটা অধাতু। তাহলে অধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে ওই বন্ধনটাকে আমরা সমযোজী বন্ধন বলি। বলো কি বলি, অধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে এটা কি, সমযোজী বন্ধন। আমরা জানি না, অবশ্যই জানি। তাহলে অধাতু আর অধাতু মিলে যে বন্ধন গঠন করে এটা সমযোজী। অবভিয়াসলি অক্সিজেনের বন্ধন গঠন যে ব্যাখ্যা করবো, অক্সিজেনের বন্ধনটা আগে পাইলাম সমযোজী বন্ধন। ব্যাপারটা বুঝছো? তো এইবার সমযোজী অক্সিজেনের বন্ধনটা আমরা দেখি। সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয়, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। সো ফার্স্টে আমরা অক্সিজেনের ইয়েটা আঁকি। ওই যে অক্সিজেনের প্রথম শক্তি স্তর, 2টা শক্তি স্তর আছে, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর। তো অক্সিজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, টোটাল 8টা। তো
প্রথম শক্তি স্তরে 2টা আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা। এখন দেখো অক্সিজেনের যোজনীয় 2, আরেকটা অক্সিজেন আছে ওইটার যোজনীয় 2। দ্যাট মিনস এরা কয়টা করে ইলেকট্রন শেয়ার করবে? 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। কয়টা করে ইলেকট্রন শেয়ার করবে? 2টা করে ইলেকট্রন শেয়ার করবে। সো সিঙ্গেল ইলেকট্রন রাখার প্রয়োজন নেই সর্বশেষ শক্তি স্তরে, সব জুড়ায় রাখতে পারো। তো আমি কি করলাম, অক্সিজেনের তো যেহেতু 6টা আছে 2 নম্বর শক্তি স্তরে, তো এই যে দিলাম 6টা, এইভাবে দিলাম 6টা। এরপরে এখানে আমরা আরেকটা অক্সিজেন আঁকলাম। ব্যাপারটা বুঝছো, এখানে আমরা কি আঁকতেছি? আরেকটা অক্সিজেন আঁকতেছি। এটা হচ্ছে এর আরেকটা অক্সিজেনের প্রথম শক্তি স্তর, ব্যাপারটা বুঝছো। এরপরে এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এটা কি বলো, এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। ওকে, এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তো এই দ্বিতীয় শক্তি স্তরটাকে আমরা দেখো, সেকেন্ড অক্সিজেনটাকে দেখো, এটার ভেতর দিয়ে ঢুকাইছি। যদি 2টা করে ইলেকট্রন শেয়ার করে তাহলে এই যে শক্তি স্তরটা, শেষ শক্তি স্তরটা এইভাবে ভেতর দিয়ে ঢুকবে, বুঝছো? তো এটার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে 6টা। 4টাকে আমরা বাইরে দিব, বাইরে দিলে আমার 2টা ইলেকট্রন শেয়ার করবে। দেখো অক্সিজেন প্লাস অক্সিজেন, এর যোজনী 2, এর যোজনী 2, সো এরা 2টা করে ইলেকট্রন শেয়ার করবে পরস্পরের মধ্যে। তো এই 2টা হচ্ছে এইখানে দিব। এইবার যদি তুমি হিসাব করে দেখো তাহলে দেখবা আমরা যখন এই অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হিসাব করব তখন এতটুকু হিসাব করবো। এতটুকুর মধ্যে দেখো কতটুকু পড়তেছে, এখানে আছে 4টা, এখানে 2টা, এখানে 2টা, সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন চলে আসতেছে, মানে অশক্তিত্ব মানছে। এটার ক্ষেত্রেও দেখো যখন আমরা এই পার্টটা হিসাব করব তখন এখানে চলে আসতেছে 4টা, এখানে 2টা, এখানে 2টা, 8টা হয়ে যেতেছে, মানে অশক্তিত্ব মানতেছে। সো এইটা হচ্ছে আমাদের অক্সিজেনের বন্ধন গঠন। অক্সিজেনের বন্ধন গঠন। সো বন্ধনটা কিভাবে গঠন হয়েছে বলো? সমযোজী বন্ধনের মাধ্যমে গঠন হয়েছে। বন্ধন গঠনটা কিভাবে হয়েছে? সমযোজী বন্ধনের মাধ্যমে বন্ধন গঠনটা হয়েছে। ঠিক আছে, তো তুমি আশা করি এটা বর্ণনা লিখতে পারবা যে অক্সিজেনের হচ্ছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন প্রয়োজন 2টা, যেহেতু তার সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, অষ্টক পূরণ করতে 2টা ইলেকট্রন প্রয়োজন, অক্সিজেনের যোজনী 2। এজন্য অক্সিজেন কি করবে? এরা যেহেতু অক্সিজেন পরস্পর যুক্ত হইতেছে, এরা 2টা করে ইলেকট্রন পরস্পরের মধ্যে শেয়ার করে অষ্টক পূরণ করবে এবং সমযোজী বন্ধনের মাধ্যমে যৌগ গঠন করবে। শেষ, পরে এই কাহিনীটা ঘটবে, এটা দেখাইলে হয়ে গেছে। এরপরে দেখো বসে এ মৌলটি ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে বিশ্লেষণ করে। এখন এ মৌলটা কি? এ মৌল হচ্ছে চতুর্থ পর্যায়ের 8 নাম্বার গ্রুপে। দেখো এগুলা ইংরেজিতে লেখা আর কি। সো এই যে এটা 16, তাইলে এটা হচ্ছে 8, বুঝতেছো? এখন চতুর্থ পর্যায়ের 8 নাম্বার গ্রুপে কোনটা আছে? এখন তো একটু বিপদের মধ্যে পড়ে গেলা। চতুর্থ পর্যায়ে প্রথম মৌল দেখো, তুমি যদি চতুর্থ পর্যায়ে স্টার্টিংটা জানো তাহলে 8 নাম্বার মৌল খুঁজে বের করতে পারবা। প্রথম হচ্ছে পটাশিয়াম, পরে ক্যালসিয়াম, ঠিক আছে? এরপরে স্ক্যান্ডিয়ামের পরে কি আছে দেখো, স্ক্যান্ডিয়াম, ভ্যানেডিয়াম, টাইটানিয়াম, এইভাবে আছে না? এই যে পিরিয়ডিক টেবিল আনো, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তোমরা তো 30 পর্যন্ত জানো। তাহলে স্ক্যান্ডিয়ামের পরে কি দেখো, স্ক্যান্ডিয়ামের পরে কি? টাইটানিয়াম, এরপরে ভ্যানেডিয়াম, এগুলো তো তোমরা জানো সিরিয়াল। তাহলে টাইটানিয়াম, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এটাই তো সিরিয়াল। তাহলে এটা হচ্ছে চতুর্থ পর্যায়। 1 নাম্বার মৌল 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। তাহলে চতুর্থ পর্যায়ের 8 নাম্বার গ্রুপে কে আছে? আয়রন আছে। দেখো চতুর্থ পর্যায়ে 8 নাম্বার শ্রেণী বা 8 নাম্বার গ্রুপে কে আছে? আয়রন আছে। তাহলে এ মৌলটা এখানে কি বলো? এ মৌলটা কি? এ মৌলটা হচ্ছে আয়রন। সো আয়রনটা আমরা কিভাবে বুঝছি? এই যে আয়রনে ইলেকট্রন বিন্যাস করে দেখাবো যে আয়রন যে চতুর্থ পর্যায়ের 8 নাম্বার গ্রুপেই যে আছে, এটা একটু ইলেকট্রন বিন্যাস করে দেখাবো যে আয়রনটা আমরা কেমনে পাইছি। যে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, ঠিক আছে? 4s2 পূরণ করে এটা আবার 3d-তে আসে, আমরা যতটুকু জানি। তাহলে 4s2 3d6, এটা হচ্ছে আয়রনের ইলেকট্রন বিন্যাস। তো এটার সর্বশেষ শক্তি স্তর হচ্ছে যে এইখানে। তাহলে এর পর্যায়ে হচ্ছে 4। আর গ্রুপ কেমনে বের করব? রুল 3 পড়তেছে। সর্বশেষ শক্তি স্তরে যেটা আছে এস আছে, এর আগের শক্তি স্তরে আবার ডি আছে। তাহলে এই এস আর ডিতে যে ইলেকট্রন আছে সব যোগ করলে যা পাবো তা গ্রুপ, ঠিক আছে? তো এই যে আয়রনের অবস্থানই হচ্ছে 4 নাম্বার পর্যায়ের 8 নাম্বার গ্রুপে। তাহলে বুঝলাম এ মৌলটা আমাদের আয়রন
ডি মৌলটা যে অক্সিজেন আগেই তো পাইছি, তাহলে এ মৌলটা ডি এর সাথে বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে, অবশ্যই আমরা জানি। দেখো এই যে আয়রন অক্সিজেনের সাথে একটা ফেরাস অক্সাইড, এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড, ফেরাস অক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। আবার আরেকটা বিক্রিয়া আছে যেখানে ওরা Fe2O3 ফেরিক অক্সাইড উৎপন্ন করে, ফেরিক অক্সাইড উৎপন্ন করে। দেখো আয়রন হচ্ছে, আয়রনের যোজনী হচ্ছে আমরা জানি 2 আর 3, ঠিক আছে। তো সে যখন তার যোজনী 2 ইউজ করে, মানে আয়রন যখন তার যোজনী 2 প্রদর্শন করে, তখন কিভাবে কাহিনীটা হবে, তখন দেখো যৌগ গঠনের সময় যোজনী আদান প্রদান হয়, অক্সিজেনের যোজনী 2, আয়রনের যোজনী যদি সে 2 ইউজ করে তাহলে কি হবে, আয়রনের যোজনী অক্সিজেনে যাবে, অক্সিজেনের যোজনী আয়রনে যাবে, Fe2O2 হবে। এরপরে দুইটাই দেখবো যখন আমরা সমান সমান, তখন কী করবো আমরা, মানে কাটাকুটি করে ফেলবো, মানে এই 2 দিয়ে ভাগ দিয়ে দিব, যেহেতু ভাগ দেওয়া যায়। তো ভাগ দিলে এটা এইভাবে চলে আসবে Fe1O1, সো 1 তো আর দেওয়া লাগে না, সো এটা ফেরাস অক্সাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে আয়রন যখন তার যোজনী 3 প্রদর্শন করবে, আয়রনের যোজনী তো 2 আর 3, সো 3 যখন প্রদর্শন করবে, অক্সিজেনের যোজনী তো 2, তখন কাহিনী কী হবে, তখন দেখো আয়রন আর অক্সিজেন, আয়রনের যোজনী 3 অক্সিজেনের কাছে যাবে, অক্সিজেনের যোজনী 2 আয়রনের কাছে আসবে। আর এটাতে তো আর কাটাকুটি করার কিছু নাই, কজ কোনো কিছু দিয়ে আর কাটাকুটি করা যায় না, জন্য Fe2O3। আর আয়রনের যোজনী 3 ইউজ হইলে ওটাকে বলা হয় ফেরিক অক্সাইড, সো ফেরিক অক্সাইড। আর আয়রনের যোজনী 2 হইলে ওটাকে বলা হয় ফেরাস, এই যে ফেরাস অক্সাইড। আশা করি বুঝতেছো। এই তো আমরা সুন্দর একটা কোয়েশ্চেন পাইতেছি, আসলে কোয়েশ্চেন সলভ করলে সব বেসিক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে না, বলো। তো এই যে আয়রন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, দেখো 2 রকম যোজনী প্রদর্শন করে, এটা তুমি দেখাবা, 2টা বন্ধনই দেখাবা আর কি, বন্ধন গঠনে একাধিক যোজনী প্রদর্শন করে। সো ফার্স্টে আমরা আসলে দেখাই, ফেরাস অক্সাইডের বন্ধন গঠন দেখাই। তো ফেরাস অক্সাইড, দেখো ফেরাস অক্সাইড যেখানে এখানে আয়রনের যোজনী কত, আয়রনের যোজনী ইউজ হয়েছে 2, অক্সিজেনের যোজনী ইউজ হয়েছে কত, 2। তো এইটার বন্ধন গঠনটা কীরকম হবে, দেখো ফেরাস অক্সাইডের বন্ধন গঠনটা কীরকম হবে আমি তোমাকে দেখাই। ফেরাস অক্সাইড, তো এটা বন্ধন গঠন এরকম হবে, আয়রন, ভালো করে বুঝো, আয়রনের শক্তিস্তর 4টা, প্রথম শক্তিস্তরে ইলেকট্রন আছে কয়টা, 2টা, বুঝছো। এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, এটা হচ্ছে তৃতীয় শক্তিস্তর, এটা হচ্ছে চতুর্থ শক্তিস্তর, 4টা শক্তিস্তর। দ্বিতীয় শক্তিস্তরে ইলেকট্রন আছে কয়টা, 8টা, ঠিক আছে। এবং আমরা জানি আয়রনের তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন কয়টা আছে, তুমি এখান থেকে বুঝতে পারবে। দেখো তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন কয়টা আছে, এখানে দাও কয়টা আছে। অথবা তুমি জানো আয়রনের চতুর্থ শক্তিস্তরে 2টা আছে 4s2, আগে ওই 2টা যদি তুমি দিয়ে দাও, মনে করো চতুর্থ শক্তিস্তরে ইলেকট্রন আছে 2টা, ওই 2টা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আয়রনের টোটাল 26টা, কয়টা হয়েছে, এখানে 10টা, এখানে দিলাম 2টা, বাকি আছে কয়টা, 14টা। 10 আর 2 12, 26 থেকে 12 বিয়োগ দিলে 14টা, তাহলে 14টা হবে তোমার তৃতীয় শক্তিস্তরে। অথবা এইভাবে হিসাব করতে পারো, এখানে দেখো ইলেকট্রন কয়টা আছে, 6 6 12 আর 2 14টা, তো তৃতীয় শক্তিস্তরে ইলেকট্রন আছে 14টা, 14টা মানে কি 7 জোড়া দিবা, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, 7 জোড়া, ঠিক আছে। এটা হচ্ছে আসলে আয়রনের ইলেকট্রন বিন্যাস। আর অক্সিজেন তো আমরা জানি, এটা হচ্ছে অক্সিজেনের প্রথম শক্তিস্তর, এটা হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর। তো অক্সিজেনের প্রথম শক্তিস্তরে আছে তোমার 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তিস্তরে আছে কয়টা, 6টা, বলো কয়টা, 6টা। তো আয়রন কি করবে, তার সর্বশেষ শক্তিস্তরে 2টা ইলেকট্রন সে হচ্ছে অক্সিজেনকে দান করে ফেলবে, কি করবে, অক্সিজেনকে দান করে ফেলবে, এই যে দান করে ফেলছে। সো দান করার পরে
দান করার পরে কাহিনীটা কী হবে আমি নিচে দেখাইতেছি। দান করার পরে কাহিনীটা হবে দেখো, এই যে এটা তো আয়রন, এটা নিচে আসলো। তো সে কী করছে, সে হচ্ছে এই দুইটা দান করে ফেলছে। দান করে ফেললে এই শক্তি স্তর শেষ। তাহলে দুইটা যেহেতু দান করছে, এখানে 2+ আসবে। দুইটা দান করছে না, দুইটা দান করলে কি আসবে 2+। দেখো এখানে কী হয়েছে কাহিনী, আয়রন দুইটা ইলেকট্রন দান করছে, দান করলে সে কী হয়েছে Fe2+ হয়েছে। অক্সিজেন কি করছে, ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে গ্রহণ করছে মানে কি, সে 2- তার আয়নটা হয়েছে। তাহলে অক্সিজেন কি করবে, অক্সিজেন এই দানকৃত দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। এই যে এখানে আসো, অক্সিজেন ওই দানকৃত দুইটা ইলেকট্রন, দেখো আয়রনের যে দুইটা ইলেকট্রন দান করছে দুইটা গ্রহণ করছে। গ্রহণ করলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কী হয়ে যাবে 2-। তো এটাই হচ্ছে ফেরাস অক্সাইডের বন্ধন গঠনের পরচিত্র। ফেরাস অক্সাইডের বন্ধন গঠন। তো এটা গেল ফেরাস অক্সাইডের বন্ধন গঠন, যেখানে আয়রন তার যোজনী প্রদর্শন করছে 2। এবার আমরা দেখব ফেরিক অক্সাইড, যেটাতে আয়রন যোজনী প্রদর্শন করে 3। ব্যাপারটা বুঝতেছো? এখন আমরা কি দেখব, ফেরিক অক্সাইড। দেখো আমরা এখন কি দেখবো ভাইয়া, ফেরিক অক্সাইড, যেখানে আয়রন কত যোজনী প্রদর্শন করবে, এই যে এখন দেখবো হচ্ছে আমরা ফেরিক অক্সাইড Fe2O3। এই জায়গাটাতে আয়রনের যোজনী কত, দেখো এখানে ফেরাসের যোজনী কত, ফেরাসের যোজনী ইউজ হয়েছে 3, কত হয়েছে 3, আর অক্সিজেনের যোজনী ইউজ হয়েছে 2। ঠিক আছে, এজন্যই তো দেখো ফেরাসের যোজনী অক্সিজেনে গেছে, আয়রনের যোজনী অক্সিজেনে গেছে, অক্সিজেনের যোজনী আয়রনে আসছে। ঠিক আছে, তো এটা কিন্তু ফেরিক অক্সাইড, যেহেতু আয়রনের যোজনী 3 এজন্য ইক হবে ফেরিক। তো এটাতে কাহিনী কী হবে, দেখো এটাতেও সেম কাহিনী হবে, মানে আয়রন থাকবে। আয়রনটাকে আমি হচ্ছে এখান থেকে আনতেছি, দেখো এই যে আয়রনটা পুরোটা হচ্ছে আমি এখানে আবার লিখবো, তো ডিরেক্ট লিখে ফেললাম এইভাবে। এটা হচ্ছে আয়রন। তো এবার আয়রন কটা ভালো করে বুঝো, আয়রন কটা চিন্তা করো, আয়রন কটা আছে, আয়রন আছে 2টা। আয়রন কটা, এই যে আয়রন আছে 2টা, আমি 2 দিলাম। ঠিক আছে, আয়রন আছে 2টা। অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 3টা। তুমি জাস্ট এইভাবে দেখাই দাও, অক্সিজেন আছে কয়টা, অক্সিজেন আছে 3টা। এই যে অক্সিজেন আছে 3টা। এই যে এইভাবে আমি জিনিসটা দেখাইলাম, যে এখানে আয়রন আছে 2টা, অক্সিজেন আছে 3টা। এইবার আয়রনের যোজনী যেহেতু 3, তাহলে আয়রন কি করবে, আয়রন হচ্ছে 3টা করে ইলেকট্রন ত্যাগ করবে। আয়রন কি করবে, 3টা করে ইলেকট্রন ত্যাগ করবে। সো দেখো এখানে 2টা আয়রন আছে, তো একটা আয়রন কি করবে, 3টা ইলেকট্রন ত্যাগ করবে। ভালো করে বুঝো, একটা আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করবে, আরেকটা আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করবে। যেহেতু 2টা আয়রন আছে, তাহলে টোটাল কটা ইলেকট্রন ত্যাগ হইল, 6টা ইলেকট্রন ত্যাগ হইল। ব্যাপারটা বুঝছো, টোটাল ইলেকট্রন ত্যাগ হয়েছে কটা, 6টা। এন অক্সিজেন আছে 3টা, তাহলে একটা অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, আর একটা অক্সিজেন আরও 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, আরেকটা অক্সিজেন আরও 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। 3টা অক্সিজেন টোটাল কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে, 6টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তো এই যে 2টা আয়রন 3টা করে ইলেকট্রন ত্যাগ করবে, যে কারণ আয়রনের যোজনী 3, সো অবশেষ তার এই যে যোজনী যেহেতু 3, সে 3টা ত্যাগ করবে। তো আয়রন 2টা আছে এখানে, দেখো আয়রন কটা আছে 2টা, Fe2 2টা আয়রন কয়টা করে ইলেকট্রন ত্যাগ করবে, 3টা করে ইলেকট্রন ত্যাগ করবে, টোটাল 6টা ইলেকট্রন ত্যাগ করবে। ব্যাপারটা বুঝছো, এবং 3টা অক্সিজেন প্রত্যেকটা 2টা করে অক্সিজেন গ্রহণ করে 6টা ইলেকট্রন হবে। তো এটার বিক্রিয়াটা হবে যে এইভাবে, আমি তোমাকে এখানে তো ভেঙে দেখাইলাম। আমাদের এরকম ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আয়রন, একটা আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করে, বাট আমার তো আয়রন হচ্ছে এখানে 2টা, তাহলে 2টা আয়রন কী করবে, 3 দুগুণা 6টা ইলেকট্রন ত্যাগ করবে। বা আমি ফার্স্টে সিঙ্গেলভাবে লিখি, ব্যাপারটা বুঝো। প্রথমে একটা আয়রন 3টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে সে কী হবে, Fe3+ হবে, যেহেতু 3টা ইলেকট্রন ত্যাগ করছে। বাট এখানে আয়রন আছে 2টা, দিলে 2টা আয়রন কী করবে, 3টা ইলেকট্রন ত্যাগ না করে 6টা ইলেকট্রন ত্যাগ করবে। বাট এইটা কিন্তু 3+ থাকবে, কজ আমরা তো এই 2টা এইখানে দিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে এই যে দেখো 2টা আয়রন 6টা ইলেকট্রন ত্যাগ করছে, টোটাল আয়ন এই যে Fe3+ হয়েছে, এই যে সামনে 2, টোটাল আয়ন এখানে তুমি 6+ পাইতেছো, ঝামেলা নাই। ব্যাপারটা বুঝছো,
মেইনলি তুমি এখানের যে আয়রনটা এটা শুধু Fe3+, মানে মেইন আয়রনটা আসলে একটা আয়রন কতটা ইলেকট্রন ত্যাগ করছে ওইটা তুমি হচ্ছে এখানে লিখবা। পরে আসলে এখানে দুইটা আয়রন আছে, এই জন্য 2 দিছি, এটা 3 দুগুণা 6 হয়েছে, আর এই দুইটাই যে এইখানে চলে আসতেছে, এই দুইটা এটা গুণ হবে না। ব্যাপারটা বুঝছো? ব্যাপারটা বুঝছো? ওকে, তাইলে হয়েছে। আর অন্যদিকে একটা অক্সিজেন কি করবে, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সে অক্সিজেন 2- হবে। ব্যাপারটা বুঝছো? বাট এখানে অক্সিজেন আছে 3টা, তাহলে 3টা অক্সিজেন টোটাল কটা ইলেকট্রন গ্রহণ করবে, 3 দুগুণা 6টা, 6টা ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। আর এই যে 3টা অক্সিজেন 3O2- হবে। এই যে 6টা ইলেকট্রন মাইনাস 6টা ইলেকট্রন প্লাস কাটা, এইভাবে তুমি দেখতে পারো। যাই হোক, তো এখানে আমরা কী পাইতেছি 2Fe প্লাস, আচ্ছা 3O, যেটা 3O না লিখে আসলে অক্সিজেন তো গ্যাস আকারে থাকে, তুমি এটাকে O2 লিখবা আর এখানে 3/2 দিবা। তাইলে দেখো O2 মানে কি, অক্সিজেন আছে 2টা, O2 মানে কি, অক্সিজেন আছে 2টা, তো টোটাল 3টা অক্সিজেন করতে হলে কী করতে হবে, 3/2 করতে হবে। তাহলে এটা কাটা, তখন 3টা অক্সিজেন দেখা যাবে। 3/2 মানে কি 1.5, 3/2 মানে কি 1.5। সো এখানে 3টা ইলেকট্রন করতে হইলে অক্সিজেনের সাথে 2 গুণ দিতে হবে। সো 3, তাইলেই তো তোমার হচ্ছে, দেখো অক্সিজেন তো 2টা আছে, O2 মানে কি অক্সিজেন 2টা, সো এটাকে 3 করতে হলে এটার সাথে 1.5 গুণ দিতে হবে, তাইলেই 3 হবে। তো 1.5টাই আসলে 3/2, তুমি 3ও লিখলেও হবে, কোনো ঝামেলা নাই। বাট 3/2 O2 যদি লিখো পারফেক্ট, কজ অক্সিজেন আসলে গ্যাস আকারে থাকে, O2 আকারে থাকে। ব্যাপারটা বুঝছো? তো এখানে তুমি 3/2 O2 দিতে পারো, আর এখানে তোমার কি আসবে দেখো Fe2O3। এটা হচ্ছে তোমার মেইন বিক্রিয়াটা, বুঝছো? এটা হচ্ছে বিক্রিয়াটা। সো বিক্রিয়াটাকে আমি একটু ছোটো করে বিক্রিয়াটাকে যে এখানে লিখলাম, ঠিক আছে, ছোটো করে এখানে নিয়ে নিলাম। ব্যাপারটা বুঝছো? ওকে, এটা অন্য কালার করে দিই, তাইলে কালারটা ডিফারেন্ট করে দিই, যে এই বিক্রিয়াটা আলাদাভাবে এখানে আছে, ঠিক আছে। ওকে, এরপরে এইটার বন্ধন গঠনের পরে কাহিনীটা কী হবে দেখাই। এই যে আয়রন আছে, এই পুরো আয়রনটাকে কপি করে আমি এখানে আনলাম। এটা কি করবে, ইলেকট্রন ত্যাগ করবে 3টা। দেখো শেষ অবশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন ত্যাগ করলে পুরো শক্তি স্তর রিমুভ হয়ে যাবে। আর এখান থেকে সে কী করবে, এখান থেকে সে একটা ইলেকট্রন অনলি ত্যাগ করবে। সো সে মাত্র একটা ইলেকট্রন, মনে করে এই ইলেকট্রনটা ত্যাগ করছে। এই যে আমার দেওয়া হয় নাই, তুমি হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করলে তো বাকিগুলো শক্তি স্তরে থাকবে। সো এই একটা ইলেকট্রনটাকে মুছবা, আমি একটা ইলেকট্রনকে মুছছি। ব্যাপারটা বুঝছো? তাহলে আগে 2টা, দেখো সর্বশেষ শক্তি স্তরে 2 থেকে 2টা এবং ভিতরে থেকে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করছে। তো সে কী হয়েছে, এইভাবে 3টা ইলেকট্রন ত্যাগ করে সে 3+ হয়েছে। আর টোটাল আয়রন কটা 2টা, এই যে সামনে 2 দিবা। ব্যাপারটা বুঝছো? আর এই যে অক্সিজেনের ক্ষেত্রে কী হবে, অক্সিজেন তো এইভাবে ছিল, অক্সিজেন কি করছে, অক্সিজেন কিন্তু 2টা ইলেকট্রনই গ্রহণ করছে, একটা অক্সিজেন 2টা ইলেকট্রনই গ্রহণ করছে। তো 2টা ইলেকট্রন গ্রহণ করার পরে সে হয়েছে 2-, বাট এখানে অক্সিজেন আছে টোটাল 3টা আছে, তাহলে 3টা অক্সিজেন মিলে 3 দুগুণা 6টা ইলেকট্রন আসলে গ্রহণ করছে। আর এখানে 2টা আয়রন মিলে 3 দুগুণা 6টা মানে ইলেকট্রন ত্যাগ করছে, আর এই 6টা ইলেকট্রন অক্সিজেন গ্রহণও করছে। ব্যাপারটা বুঝছো? এটাই আসলে Fe2O3 এর বন্ধন গঠনের চিত্র, বন্ধন গঠনের চিত্র। সো যেখানে আয়রনের যোজনী হচ্ছে 3, দেখো এইখানে আয়রনের যোজনী 3, এজন্য এরকম চিত্রটা হয়েছে, Fe2O3 বন্ধন গঠন করছে। আর এখানে আয়রনের যোজনী ছিল 2, এজন্য এই যে এইভাবে সোজা সাপটা একটা বন্ধন গঠন করছে। এটা হচ্ছে ফেরাস অক্সাইড আর এটা হচ্ছে ফেরিক অক্সাইড। সো একই আয়রন একই অক্সিজেনের সাথে দেখো 2বার 2 রকম যোজনী প্রদর্শন করছে, একবার হচ্ছে যোজনী প্রদর্শন করছে 2, একবার হচ্ছে 3। তো এটা অনেক কঠিন একটা ম্যাথ ছিল আসলে তোমাদের জন্য, তোমাদের বুঝতে হয়তো কষ্ট হবে, বাট আবার যদি দেখো আই থিঙ্ক বুঝতে পারবে এটা আসলে কেমনে লেখা লাগে, ঠিক আছে। ওকে, যশোরপুর 24 বলছে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম, এগুলো আমরা চ্যাপ্টার 3-তে পড়ছি, এখন পড়বো না। এখন দেখো বলছে ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও কি দ্বারা, এটা কি, এটা মেবি XOY হবে, দেখি এটা একটু দেখি আমি। যশোরপুর 24 XOZ, এই যে হলেও এখানে হবে, এই যে এখানে বাকি আছে, দেখো এখানে বাকি হইতেছে XOZ দ্বারা,
গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় ব্যাখ্যা করো। দেখো বলছে Y এবং Z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও X ও Z দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় ব্যাখ্যা করো। দেখো পানিতে দ্রবণীয়তার জিনিসটা আমরা ভালো করেই জানি আগে থেকে। Y কি? Y এর পর্যায়ের ছায়ার গ্রুপ 11, তাহলে 4 নম্বর পর্যায়ে গ্রুপ 11-তে কে আছে আসলে? 4 নম্বর পর্যায়ে গ্রুপ 11, দেখো 4 নম্বর পর্যায়ে গ্রুপ 11-তে আসলে আছে কপার। তুমি ইলেকট্রন বিন্যাস করে বের করো। দেখো আমরা হচ্ছে আগে যখন লিখছিলাম 4 নম্বর পর্যায়ে, আগে যখন লিখছিলাম এই যে আয়রনটা ছিল 4 নম্বর গ্রুপে, এরপরে আছে কোবাল্ট, নিকেল, কপার, এই যে তাহলে এটা 9, এটা 10, কপার হচ্ছে 11 নম্বর গ্রুপে। দেখছো এই যে 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপে কপার। ব্যাপারটা উচ্চ, বা তুমি ইলেকট্রন বিন্যাস বের করে দেখতে পারো, বাট এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ তোমাকে যেটা করতে হবে, পুরো পর্যায় সারণীটা তোমার চোখের সামনে বাসতে হবে, ঠিক আছে? তোমার প্রিয় মানুষের চেহারা তোমার সামনে যেভাবে বাসে, চোখ মুজলেই দেখা যায় প্রিয় মানুষের চেহারাটা, মনে হয় যেন সে তোমার সামনে আছে। তো ওই সেমভাবে পর্যায় সারণীটাও তোমার চোখের সামনে বাসতে হবে, ঠিক আছে? এটা কি? এক্স হচ্ছে এক্সের সর্বশেষ শক্তি স্তরের, দেখো NH2 NP2 আছে, n সমান 2, দ্যাট মিনস এটা বুঝতে হবে। দেখো 2s2 2p2, n এর মান যেহেতু 2, তাহলে 2s2 2p2 হইলে এর সামনে তো অবশ্যই 1s2 আছে, তাহলে এটা টোটাল কত? টোটাল হচ্ছে 6টা ইলেকট্রন, দ্যাট মিনস এক্স হচ্ছে আসলে 6 কার্বন। এক্সটা আসলে কি বলো? এক্সটা আসলে কার্বন। এক্সটা আসলে কি? এক্সটা আসলে কার্বন, ঠিক আছে? এক্সটা আসলে কি? এক্সটা আসলে কার্বন। জেড কি? জেড হচ্ছে NH2 NP5 বসে, তাহলে NH2 মানে কি? দেখো এই জেডটা আমরা বাইরে লিখি একটু। জেড হচ্ছে NH2 NP5, তাইলে এটা কি হবে? দেখো n মানে কি? n এর মান 3 বলে দিছে, তাহলে 3s2 3p5, তাহলে এর আগে অবভিয়াসলি 2p6 আছে, 2s2 আছে, 1s2 আছে, ঠিক আছে? এইবার তো পুরো ইলেকট্রন বিন্যাসটা হয়ে গেছে। এবার তুমি হিসাব করো, এখানে আছে 2 2 4 আর 6 10টা, এখানে আছে আরো 7টা 17, তাহলে জেড অবভিয়াসলি কি? 17টা ইলেকট্রন কোনটা থাকে? ক্লোরিনের, তাহলে জেড হচ্ছে অবভিয়াসলি ক্লোরিন। জেডটা কি? জেড হচ্ছে ক্লোরিন। তাই এখান থেকে আমরা পরিষ্কার, এক্স হচ্ছে কার্বন, ওয়াই হচ্ছে কপার, জেড হচ্ছে ক্লোরিন। জেড কি? জেড হচ্ছে ক্লোরিন। তো এইবার তোমাকে বলছে, দেখো এটা হচ্ছে আমরা পাইলাম। এইবার তোমাকে বলছে Y এবং Z দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও, তাহলে Y আর Z দ্বারা গঠিত যৌগ কোনটা? Y আর Z, তাহলে Y এবং Z দ্বারা গঠিত যৌগ, Y ও Z দ্বারা গঠিত যৌগ, Y ও Z দ্বারা গঠিত যৌগ কি হবে? Y হচ্ছে কার্বন, Z হচ্ছে ক্লোরিন, সরি Y হচ্ছে কপার, Z হচ্ছে ক্লোরিন, তাহলে কপার আর ক্লোরিনে বিক্রিয়া করে আমাদের কপার ক্লোরাইড উৎপন্ন করবে। দেখো কপার আর ক্লোরিনে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? কপার ক্লোরাইড উৎপন্ন করবে। তো এইবার কপার ক্লোরাইডের কাহিনী কি হবে? দেখো কপারের যোজনী কত? 2, ক্লোরিনের যোজনী 1, সো আদান প্রদান হইলে কপারের যোজনী ক্লোরিনে গেল, ক্লোরিনের যোজনী কপারে আসলো, মানে CuL, মানে CuCl2, এটা হচ্ছে কপার ক্লোরাইড। এখানে ক্লোরিন 2টা, এখানে 2টা দাও, ক্লোরিন গ্যাস আকারে থাকবে আর কি। যাই হোক, এটা আসলে হচ্ছে তোমার কপার ক্লোরাইডের বন্ধন গঠন, ঠিক আছে? তো এই যে কপারটা কি? কপারটা হচ্ছে ধাতু, ক্লোরিনটা হচ্ছে অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে এখানে যে বন্ধন গঠন হয়েছে এটা অবভিয়াসলি আয়নিক বন্ধন, আর এই যৌগটা হচ্ছে আয়নিক যৌগ। এর মিনস আমরা বুঝলাম যে কপার ক্লোরাইডটা আসলে আয়নিক যৌগ। সো কপার ক্লোরাইড যদি আয়নিক যৌগ হয়, ভালো করে বুঝো এটার বিক্রিয়াটা কীভাবে হয়েছে। কপার 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে কপার 2+ হয়েছে, আর ক্লোরিন কি করছে? ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ক্লোরিন ওই 2টা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে 2Cl- হয়েছে। ব্যাপারটা উচ্চ, একটা ক্লোরিনে একটা গ্রহণ করতে পারে, 2টা ক্লোরিনে 2টা গ্রহণ করছে। তো এইটা আসলে হচ্ছে তোমার এই কপার আর ক্লোরিনের যে ব্যাপারটা, এরা যেহেতু আয়নিক যৌগ, ব্যাপারটা বুঝছো? আয়নিক যৌগ মানে কি? আয়নিক যৌগ সাধারণভাবে পানিতে দ্রবণীয় বা পানিতে দ্রবীভূত হয়, যেহেতু আয়নিক যৌগ। ব্যতিক্রম ছাড়া আয়নিক যৌগগুলো এমনিতেই পানিতে দ্রবীভূত হয়। তাইলে কেন দ্রবীভূত হয়? দেখো, কারণ কপার ইলেকট্রন ত্যাগ করে, সে ধাতু, সেই ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আংশিক ধনাত্মক আধানে পরিণত হইতে পারতেছে। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে আংশিক ঋণাত্মক আধানে পরিণত হইতে পারতেছে। সো যেহেতু দেখো, যেহেতু
কপার 2+ মানে কপার এবং ক্লোরিন আংশিক ধনাত্মক ও ঋণাত্মক আদানে পরিণত হয়েছে, তাই এটি পোলার যৌগ। ব্যাপারটা বুঝছো? আংশিক ধনাত্মক আর ঋণাত্মক আদানে পরিণত হইলে এটা পোলার যৌগ। আর পোলার যৌগ মানে কি? পোলার যৌগ মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। পোলার যৌগ মানে কি? পানিতে দ্রবীভূত হবে। ব্যাপারটা বুঝছো? পোলার যৌগ মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। তো আমরা বুঝলাম যে কপার ক্লোরাইড আসলে পানিতে দ্রবীভূত হবে। সো কেমনে দ্রবীভূত হবে ওই জিনিসটা তুমি দেখাই দিবা। যে কপার ক্লোরাইড কেমনে পানিতে দ্রবীভূত হবে? এই যে কপার 2+ থাকবে, যেহেতু কপার দুটি ইলেকট্রন ত্যাগ করে কপার 2+ আয়নে পরিণত হয়েছে, এই যে কপার 2+, তো এইটা পানিতে দ্রবীভূত হবে। তখন এই যে পানির অণুটা হচ্ছে এইভাবে, দেখো অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন আছে, অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে 2 ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ডেল্টা প্লাস, এটা ডেল্টা প্লাস। তাহলে এটা যেহেতু প্লাস, এটার সাথে হাইড্রোজেন আগে আসবে না অক্সিজেন আগে আসবে? অক্সিজেন আগে আসবে, বিকজ প্লাসের সাথে মাইনাস অ্যাট্রাক্টেড হবে। তো এই যে পানির অণুটা এইভাবে এসে এটার চারদিকে বসবে। ব্যাপারটা বুঝছো? এইভাবে এসে এটার চারদিকে বসবে পানির অণুটা, ঠিক আছে? এই যে এইভাবে এসে বসবে। তখন তুমি যে অক্সিজেন হচ্ছে 2 ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এগুলা দিবা। এটা দিয়ে দিলে মানে এটাই যে পানিতে দ্রবীভূত যে হইতেছে, এটাই হচ্ছে তার প্রমাণ যে এই যে কপারের ধনাত্মক আয়নের সাথে পানির ঋণাত্মক আয়নটা এসে আকর্ষিত হইতেছে। এটাই যে কপার যে পানিতে দ্রবীভূত হইতেছে, এটাই তার প্রমাণ। এরপরে তুমি কি দেখাবা? এই যে ক্লোরিন যে দ্রবীভূত হবে, সো ক্লোরিন হইতেছে মাইনাস, ক্লোরিন ছিল মাইনাস, তো এটাতে আংশিক ঋণাত্মক আয়ন আছে। দেখো, সো যেহেতু ঋণাত্মক আয়ন, এটার দ্বারা আকৃষ্ট হবে কে? পজিটিভটা। তাহলে পজিটিভ মানে কি? হাইড্রোজেন আকৃষ্ট হবে, হাইড্রোজেন ডেল্টা প্লাস, এটা আকৃষ্ট হবে। এইভাবে হবে, মানে হাইড্রোজেনটা আগে থাকবে আর অক্সিজেনটা পরে থাকবে। হাইড্রোজেনটা আগে থাকবে, অক্সিজেন পরে থাকবে। হাইড্রোজেন আগে থাকবে, অক্সিজেন পরে থাকবে, ঠিক আছে? তো এগুলোর দাও, ডেল্টা প্লাস, অক্সিজেন হচ্ছে 2 ডেল্টা মাইনাস, 2 ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, 2 ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস। তো এটা হচ্ছে ক্লোরিন যে পানিতে দ্রবীভূত হইতেছে তার প্রমাণ। তো এইটা হচ্ছে কপার আর ক্লোরিনের পানিতে দ্রবণীয়তা। সো এইভাবে কপার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে। সো আমরা দেখলাম তাইলে এখানে ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ, ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ, ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ কপার ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়। তো আমাদের এটাই বলছিল, ওয়াই এবং জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয় ব্যাখ্যা করতে বসে। তো এবার এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ কোনটা? এক্স হচ্ছে কার্বন আর জেড হচ্ছে ক্লোরিন। তাহলে কার্বন আর ক্লোরিন দ্বারা গঠিত যৌগ কোনটা? দেখো, এইবার এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ, তো আমরা জানি কার্বনে আর হচ্ছে ক্লোরিনে বিক্রিয়া করলে কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী হচ্ছে 4। আচ্ছা, কার্বন আর ক্লোরিন মনে করো বিক্রিয়া করতেছে, কার্বনের যোজনী 4, এটা হচ্ছে ক্লোরিনে যাবে, ঠিক আছে? আর ক্লোরিনের যোজনী 1 কার্বন আসবে, তাহলে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে এখানে ক্লোরিন 4টাই, যে ক্লোরিন 2 গ্যাস আকারে থাকবে, সামনে 2 দিবে, যে 4টা হয়ে যাবে। তো এইভাবে আসলে বিক্রিয়াটা হবে। এটা দেখো, কার্বন ও অধাতু, এই জিনিসটাতে কার্বন ও ধাতু, ক্লোরিন ও অধাতু, তাহলে অধাতু আর অধাতু মিলে যে যৌগটা গঠন করবে এটা হবে আসলে সমযোজী যৌগ। ব্যাপারটা বুঝছো? তাহলে সমযোজী যৌগ, যেহেতু এখানে যে যৌগটা গঠন হয়েছে এটা সমযোজী যৌগ, আর সমযোজী যৌগে পোলারিটি থাকে না। সমযোজী যৌগে কি থাকে না? পোলারিটি থাকে না। পোলারিটি থাকে না মানে কি? আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক, ধনাত্মক ঋণাত্মক আদান থাকে না, ধনাত্মক অথবা ঋণাত্মক আদান থাকে না। ব্যাপারটা বুঝতেছো? এই যে পোলারিটি থাকে না মানে কি? সে ধনাত্মক অথবা ঋণাত্মক আদান থাকে না, ধনাত্মক অথবা ঋণাত্মক আদান থাকে না। তাহলে ধনাত্মক অথবা ঋণাত্মক আদান যদি না থাকে তাইলে সে কি পানিতে দ্রবীভূত হবে? বলো, ধনাত্মক আর ঋণাত্মক আদান না থাকলে সে কি পানিতে দ্রবীভূত হয়?
হয় না, এমনিতেই জানি সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, সেই জন্য এটা হচ্ছে পানিতে দ্রবীভূত হবে না, কজ এটাতে ধনাত্মক ঋণাত্মক আধান নাই বা পোলারিটি নাই, পানিতে দ্রবীভূত হবে না। শেষ। তাইলে আমরা দেখলাম ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হইলেও এক্স আর জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবীভূত হইতেছে না। এটাই দেখাইতে বলছিল, তো এটা হচ্ছে আমরা দেখাইতে পারছি। ওয়াই ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় হলেও এক্স ও জেড দ্বারা গঠিত যৌগ পানিতে অদ্রবণীয়। শেষ। ব্যাপারটা বুঝছো? ওকে, সো আমরা মোটামুটি 50 মিনিট পরে ফেলছি, দ্যাটস হিউজ। এরপরে কি বলছে দেখো, পি ও কিউ দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন। পি কি? পি হচ্ছে কয়টা ইলেকট্রন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, তাহলে পি হচ্ছে সোডিয়াম। ঠিক আছে। কিউ কি? কিউ হচ্ছে পি সোডিয়াম না, কিউ হচ্ছে সোডিয়াম, এটা কিউ। পি কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাইলে 8টা মানে অক্সিজেন, তাইলে পি হচ্ছে আসলে অক্সিজেন, আর কিউ হচ্ছে আসলে কত? 11টা ইলেকট্রন, মানে কি? কিউ হচ্ছে সোডিয়াম। তাইলে পি ও কিউ দ্বারা গঠিত যৌগ কি হবে? সোডিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ কি হবে? দেখো, যোজনী আদান প্রদান হবে, সোডিয়াম আর অক্সিজেন, অক্সিজেনের যোজনী সোডিয়ামে আসবে, সোডিয়ামের যোজনী অক্সিজেনে যাবে, তাহলে মেইনলি এখানে যৌগটা গঠন হবে Na2O। এটাই হচ্ছে যৌগ Na2O। তাইলে এখানে দেখো সোডিয়াম হচ্ছে ধাতু, এটা হচ্ছে অধাতু, তাহলে ধাতু আর অধাতু মিলে যে যৌগ গঠন হয় এটা হয় আয়নিক যৌগ। তাহলে সোডিয়াম অক্সাইড আয়নিক যৌগটা, এটার বন্ধন গঠন কি তুমি দেখাইতে পারবা না? বলো, এটার বন্ধন গঠন কি তুমি বিশ্লেষণ করে দেখাই দিতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে এটা তুমি হচ্ছে নিজে নিজে করবা। ঠিক আছে। এরপরে দেখো আর ও এস এর, আর ও এস মৌলের বন্ধন গঠনকালে এর একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে। আর এটা কি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15টা আছে। দ্যাট মিনস আর হচ্ছে ফসফরাস, যেহেতু ইলেকট্রন হচ্ছে 15, আর এটাতে মেবি হচ্ছে তোমার ইলেকট্রন আছে কয়টা? দেখো, শেষ শক্তি স্তরে আছে কয়টা? 6টা। এটা ভুল লিখছে, এসটা আমি দেখি 7টা দেওয়ার কথা, এই যে এখানে এটা দেয় নেই। তো এস হচ্ছে আসলে এইভাবে ছিল, এইভাবে ছিল। তো এটার দেখো, এটাতে ইলেকট্রন আছে টোটাল 17টা, তাহলে এটা হচ্ছে ক্লোরিন। এইবার বলছে আর ও এস দ্বারা বন্ধন গঠনকালে একটি যৌগের ক্ষেত্রে অষ্টক নিয়ম ভঙ্গ করে বিশ্লেষণ করে। এটা আমি তোমাদেরকে করাইছি। কেমনে? আর হচ্ছে এখানে ভাই ফসফরাস, আর এস হচ্ছে ক্লোরিন। দেখো, এস হচ্ছে কি? এস হচ্ছে ক্লোরিন, আর হচ্ছে ফসফরাস, এস হচ্ছে ক্লোরিন। তাহলে আর এস দ্বারা গঠিত যৌগ কি হবে? একটা হবে PCl3 আর একটা হবে PCl5। বুঝছো? একটা হবে PCl3 আর একটা PCl5। এবং এই PCl3 হচ্ছে অষ্টক তত্ত্ব মানে, অষ্টক তত্ত্ব মানে, বাট PCl5 অষ্টক তত্ত্ব মানে না। PCl5 কি করে না? অষ্টক তত্ত্ব মানে না। PCl5 কি করে না? অষ্টক তত্ত্ব মানে না। তো এবার কেন মানে না, এটা আমি হচ্ছে তোমাদের যখন সিকিউ মানে বেসিক পড়াই তখন ভালো করে বুঝাইছি। PCl5 2 এর নিয়ম মানে এটা পুরোটা কেন? কজ দেখবা PCl5 যখন হিসাব করবো তখন দেখবা ফসফরাস সর্বশেষ শক্তি থেকে 10টা ইলেকট্রন হয়ে যায়, অষ্টক থেকে বেশি হয়ে যায়। আর PCl3-তে ফসফরাসে 8টা থাকে, ক্লোরিনে 8টা থাকে, আর PCl5-এ ক্লোরিনে 8টা থাকে, বাট ফসফরাসে 10টা হয়ে যায়, মানে অষ্টক তত্ত্ব মানে না। তো এইটা পুরোটা HW, কজ এটা হচ্ছে আমি তোমাকে করাইছি অলরেডি সেম জিনিসটা PCl3 PCl5 করাইছি, এবং এইটা পরীক্ষায় মাস্ট। এইটা হচ্ছে যে কোনো পরীক্ষায় আসবে, তোমার এটা শিখাই লাগবে। এই যে এই PCl5 PCl3 এটা তোমার শিখাই লাগবে, যে স্টার দিছি মানে তো বুঝছো এটা শিওর পরীক্ষায় আসবে, না আসলে আমি আমার নাম চেঞ্জ করে ফেলবো। দেখো, তুমি যতটা পরীক্ষা ফেস করবা তোমার সামনে, যে কোনো একটা পরীক্ষা এটা আসবেই শিওর, এটা 100% শিওর আসবেই, এবং এটা আমি করাইছিও। তো এটা কইরো। তো এবারে এটা দেখো, বরিশাল বোর্ড 24 এটা কি বলছে? এটা বলছে উদ্দীপকের এক্স মৌলের অক্সাইড গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম মানা হয় কিনা ব্যাখ্যা করো। এক্স কি? এক্স হচ্ছে দেখো 6, পারমাণবিক সংখ্যা 6 মানে কার্বন। ঠিক আছে। তো এক্স এর অক্সাইড কি হবে? দেখো, কার্বন। এটা এক্স কি পাইলাম? এক্স পাইলাম হচ্ছে আমরা কার্বন। তাহলে কার্বনের অক্সাইড কি বলো? কার্বনের অক্সাইড তো কার্বন ডাই অক্সাইড, আমরা সবাই জানি। কার্বনের অক্সাইড কি হবে? কার্বন ডাই অক্সাইড। কেমনে? এই যে কার্বন আর অক্সিজেনে বিক্রিয়া করে আমাদের কার্বন ডাই অক্সাইডটা উৎপন্ন করে, এটা আমরা সবাই জানি। তো এটার ক্ষেত্রে
অষ্টক নিয়ম মানা হয় কি তুমি জাস্ট দেখাইতে বলছে। তো এটা তুমি কি করবে, যে কার্বন আছে, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে দেখো, কার্বনের ইলেকট্রন আছে টোটাল 6টা, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 4টা, এই যে এইভাবে দিবা। কার্বনের প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে আছে 4টা, এইদিকে 2, এইদিকে 2। কার্বনের এটা আমি তোমাকে দেখাইছি, এটা সমযোজী যৌগ। কেন? কারণ কার্বনও অধাতু আবার অক্সিজেনও অধাতু, এজন্য এরা কি, এরা যে যৌগটা গঠন করছে এটা হবে সমযোজী যৌগ। সমযোজী যৌগ। আর সমযোজী যৌগ কেমনে গঠন হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তো এখানে দেখো কার্বনের যোজনী আছে 4, অক্সিজেনের যোজনী 2, তো সর্বনিম্ন যোজনী যত থাকবে তো এখানে ততটা ইলেকট্রন শেয়ার হবে। ঠিক আছে, ততটা ইলেকট্রন আর কি শেয়ার হবে। সর্বনিম্ন যোজনী 2 ছিল, জন্য দুইটা করে রাখছি, দুইটা করে ইলেকট্রন শেয়ার হবে। তো এখানে আমি অক্সিজেন আঁকতেছি, দেখো এটা হচ্ছে অক্সিজেনের এটা হলো প্রথম শক্তি স্তর। তো অক্সিজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, টোটাল অক্সিজেনের ইলেকট্রন 8টা, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? 6টা। 6টার মধ্যে তুমি 4টা বাড়া দিবা আর 2টা এখানে ভেতরে দিবা। ঠিক আছে, এই যে অক্সিজেন হয়ে গেছে। সেমভাবে আরেকটা অক্সিজেন দেখো, আরেকটা অক্সিজেনের এটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা, টোটাল 8টা ইলেকট্রন, তাহলে দ্বিতীয় শক্তি স্তরে বাকি আছে 6টা। তো এই 6টার মধ্যে এই যে দ্বিতীয় শক্তি স্তরটাকে এইভাবে ভেতরের দিকে ঢুকিয়ে দিবে, এটা তোমরা জানো, কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা দেখিয়েছে। তো 4টা বাইরে দিবা আর 2টা ভেতরে দিবা। তাহলে এবার তুমি হিসাব করে দেখো এটা অশক্তিত্ব মানছে কিনা। দেখো এখানে অক্সিজেনের বন্ধন গঠনের পরে এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বন্ধন গঠন। তো এখানে আমরা দেখতেছি বন্ধন গঠনের পরে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা, সর্বশেষ শক্তি স্তরে দেখো বন্ধন গঠনের পরে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। কয়টা? 8টা। বন্ধন গঠনের পরে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কয়টা? 8টা। ঠিক আছে, এবং অক্সিজেন যে 2টা আছে দেখো, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা আছে? 8টা। কেমনে? তুমি কার্বন হচ্ছে এই যে বন্ধন গঠনের পরে এই হিসাবটা, তো এবার হিসাব করে দেখো এখানে 4টা, এখানে 4টা, টোটাল 8টা। কজ কার্বন তো এই ইলেকট্রনগুলোকে এসে ইউজ করবে, যেহেতু শেয়ার করছে, একে অপরের প্রয়োজনে ইউজ করবে। যাই হোক, অক্সিজেনেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা 8টা আছে, যেহেতু দুইটারই সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন আছে, তাইলে কার্বন ডাইঅক্সাইড অষ্টক তত্ত্ব মানছে। অষ্টক তত্ত্ব মেনে চলে। কেন মেনে চলে? দুইটারই সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আমাদের 8টা করে আছে। ব্যাপারটা বুঝছো? বলো বুঝছো? ওকে, সরি। আচ্ছা, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে ওয়াই মৌলের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি। দেখো আয়নীকরণ শক্তি আমরা চ্যাপ্টার 4-এ পড়ে ফেলছি, তো এখন আমরা এটা পড়বো না। যশোরপুর 23, এ ও বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠন হয়? এ আর বি কি? দেখো এ হচ্ছে পারমাণবিক সংখ্যা 20 মানে ক্যালসিয়াম, বি হচ্ছে কত? 16 মানে কি? সালফার। তো এ ও বি এর মধ্যে কোন ধরনের বন্ধন গঠন হবে? তাহলে দেখো ক্যালসিয়াম আর সালফারের মধ্যে কোন ধরনের, ক্যালসিয়াম সালফাইড তো বন্ধনটা গঠন হবে। ক্যালসিয়াম প্লাস সালফার গঠন হবে ক্যালসিয়াম সালফাইড। ক্যালসিয়াম হচ্ছে ধাতু, সালফারটা হচ্ছে অধাতু। বিকজ ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে, আর সালফারের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন থাকে। সে 2টা ইলেকট্রন গ্রহণ করতে চায়, সে 2টা ইলেকট্রন ত্যাগ করতে চায়। এখানে ক্যালসিয়াম সালফাইড যে যৌগটা গঠন হয়েছে এটা কী হবে? আয়নিক যৌগ। আয়নিক যৌগ। সেটা তুমি পারবা কেমনে? এটা বিক্রিয়াটা কী হবে? ক্যালসিয়াম সে তার সর্বশেষ শক্তি স্তর থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হবে, আর সালফার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করে সালফার 2- হবে। আর বাকি চিত্র তোমরা পারো, বহুত দেখাইছি।
ঠিক আছে, 10/23 পড়তেছি আমরা না, আমরা বিদ্যুতের পেপার সেবার লাস্ট ক্লাসে পড়বো, সামনের ক্লাসে। আচ্ছা এইবারে দেখো বলছে এর হ্যালোজেন। তো হ্যালোজেন মানে কি? গ্রুপ 17 এর মূল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলা হ্যালোজেন মানে এটা। তো বলছে এর হ্যালোজেন পানিতে দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইড পানিতে অদ্রবণীয়। মানে এর হ্যালাইড বলতে চাইছিল আর কি, এর হ্যালাইড পানিতে দ্রবণীয় হলেও ডি এর হ্যালাইড পানিতে অদ্রবণীয়। কেমনে? এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ব্যাপারটা বুঝছো? এ হচ্ছে আমাদের ক্যালসিয়াম, তো এর হ্যালাইড কি হবে? হ্যালাইড মানে কি? এর হ্যালোজেন গ্রুপের সাথে বিক্রিয়া করবে, ক্যালসিয়াম হ্যালোজেন গ্রুপের মনে করো ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। যে এটাই হচ্ছে আমাদের এর হ্যালাইড বা ক্যালসিয়ামের হ্যালাইড। এটা কি আয়নিক যৌগ, আয়নিক যৌগ ক্যালসিয়াম ক্লোরাইড। আমরা সবাই জানি এটা কি আয়নিক যৌগ, কারণ ক্যালসিয়াম ধাতু, ক্লোরিন অধাতু। তো এটা যেহেতু আয়নিক যৌগ, তাহলে এটা পানিতে দ্রবীভূত হবে। কেমনে দ্রবীভূত হবে তুমি দেখাইতে পারবা? পানিতে দ্রবীভূত হবে, কারণ এটা থেকে তোমার ক্যালসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম 2+ হবে, যা পানিতে দ্রবীভূত হওয়াটা দেখাইতে পারবা। ক্লোরিন কি করবে? 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন আসলে গ্রহণ করবে, গ্রহণ করে 2Cl- হবে, ঠিক আছে? ওইটা পানিতে দ্রবীভূত হবে, দেখাইতে পারবা। ব্যাপারটা বুঝছো? ওকে, এখন হচ্ছে ডি এর হ্যালাইড। ডি কি? ডি হচ্ছে ভাই কার্বন, পারমাণবিক সংখ্যা 6 মানে কি? কার্বন। তো ডি হচ্ছে আমাদের, ডি হচ্ছে কার্বন, তাহলে ডি এর হ্যালাইড হবে দেখো কার্বন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে, আমরা এটা দেখছিলাম। এটা হচ্ছে অধাতু, এটাও অধাতু। তাহলে এখানে যে যৌগটা উৎপন্ন করছে এটা কি হবে? সমযোজী যৌগ। বলো অধাতুর অধাতু মিলে কি যৌগ গঠন করে? সমযোজী যৌগ। তাহলে এই সমযোজী যৌগ এটা তো অপুলার, এটা কি অপুলার থাকবে? সমযোজী যৌগ মানে কি? এটা তারপরে এটাতে হচ্ছে তোমার মনে করো তড়িৎ ঋণাত্মকতার খুব বেশি পার্থক্য নাই, এর জন্য হচ্ছে এটা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক আদান হবে না, তাহলে এটা অপুলার যৌগ। সমযোজী যৌগের সাথে অপুলার, সমযোজী পুলার হইলে আবার পানিতে দ্রবীভূত হয়, এটা আরও সামনে বাইরে দেখবা। তো এটা অপুলার, অপুলার মানে কি? পানিতে দ্রবীভূত হবে না। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস আমরা এতটুকু রাখতে পারি, 1 ঘন্টার মতো পড়ছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা বাকিগুলো সব সলভ করতে পারবো। এই যে নেক্সট ক্লাস এইটা থেকে শুরু করব। 2 নং অণুটির বন্ধন গঠন মানে ক্যালসিয়াম ক্লোরাইডের বন্ধন গঠন অলরেডি পারবা। 1 নম্বর অণু বন্ধন গঠনের ক্ষেত্রে অষ্টক নিয়ম এবং 2 নিয়মের মধ্যে কোনটি প্রযোজ্য হবে? এই যে এটা দেখি কালকে করার আগে, নেক্সট ক্লাসের আগে তোমরা পারো কিনা। নেক্সট ক্লাসটা আগামীকালকেই চলে আসবে, নো টেনশন। তো তোমরা শেষ, এই চ্যাপ্টার তাইলে শেষ হয়ে গেল আল্লাহর রহমতে, ঠিক আছে? এই যে আমরা পিডিএফটা সেভ করে রাখি, পরবর্তীতে কাজে আসবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।